আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে অনেকে আমাকে আপনারা মেসেজ দিয়েছেন বা আমাকে বলেছেন যে একটু ভাইবা নিয়ে একটু কথা বলার জন্য। তো আসলে আমি আমি যে কথাগুলো বলি সেটা হচ্ছে আমার বাস্তবতার নিরিখে বা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি আর কি। তো অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন, আবার অনেকে ফোন করেছিলেন। আসলে অনেক সময় আমি অফিসে থাকার কারণে আপনাদের ফোন ধরতে পারে না, ঠিক আছে। তো আমি মনে করলাম যে আপনাদের জন্য যে বিষয়টা আলোচনা করা অত্যন্ত জরুরি একটা প্রয়োজন, যেটা আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে যে ভাইবাটা নিয়ে আর কি। তো আমি আপনাদেরকে আজকে কিছু কিছু দিক নির্দেশনা বা যৌক্তিক কিছু আপনার হচ্ছে পয়েন্টগুলো আমি তুলে ধরবো, যেগুলো আমি মনে করি যেগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর কি, ঠিক আছে। তো যারা আমার ভিডিওটা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই যারা বাইরে থেকে দেখতেছেন, অর্থাৎ আমার পেজ এখনও ফলো করেন নাই, আনফলোয়ার রয়েছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আমি মনে করি, ঠিক আছে। তো যারা এখন আমার পেজটি ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভবিষ্যতে এখানে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে কিন্তু মোটামুটি সেটা হচ্ছে যে সাজেশন আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো আমি কিন্তু আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার প্রচেষ্টা যেটা আপনাদের জন্য আমি করতে চেয়েছিলাম সেখানে আমি সফলতা পেয়েছি ইনশাল্লাহ। কারণ সহকারী আপনার শিক্ষক ধর্ম যে বিষয়টা সেটার জন্য সাজেশন করেছিলাম, আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু আমার 95% কমন করছে। শুধু তাই নয়, আমি 2টা মডেল টেস্ট দিয়েছিলাম মাত্র আপনাদেরকে, সেই 2টা মডেল টেস্ট থেকে কিন্তু এখানে 70 মার্ক হুবহু কমন আসছে। এমনকি আমার দ্বিতীয় যে মডেল টেস্ট ছিল সেখান থেকে হচ্ছে আপনার যে কোরআন হাদিসের প্রথম যে প্রশ্নটা ছিল এটা একদম হুবহু দিয়েছে, ছোট প্রশ্ন সহ, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সালের প্রশ্ন তো থেকেই কমন আসছে, কিন্তু সালের প্রশ্ন তো এখান থেকে আপনার সালের প্রশ্নের মধ্যেও একটা বাছাইয়ের বিষয় আছে, ঠিক আছে, যেটা আমি মাথায় রেখেছিলাম। আচ্ছা, যা হোক, তারপর সহকারী মৌলবীতে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি সাজেশনই দিয়েছিলাম আপনাদেরকে হচ্ছে জাস্ট 85 বা 90 নাম্বারের, কারণ বাকি তো যে আপনার কাওয়াইদের কিছু বিষয় ছিল সেগুলো তো আর নির্দিষ্ট করা নাই, এগুলো আপনার নিয়মকানুনের মধ্যে হয়ে থাকে। তো সেখান থেকে আমি বলতে পারি যে এখানে 75-80% কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ কমন আসছে। আর সহকারী মৌলবীর জন্য আমি যে 2টা মডেল টেস্ট দিয়েছিলাম এখান থেকে একদম হুবহু আপনার হচ্ছে 50 মার্ক কমন আসছে, শুধুমাত্র 2টা মডেল টেস্ট থেকে। আমি যে আপনার ফেকার প্রশ্ন দিয়েছিলাম ওই 2টা দিয়েছিলাম, মডেল টেস্টে 2টাই আসছে, এবং কোরআন হাদিস কিন্তু হুবহু আসছে, ঠিক আছে। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য উপকারে আসছে, ঠিক আছে। তো আপনাদের যদি উপকারে আসে তাহলে আমি মনে করি যে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আরবি প্রভাষকের কথা সেটা তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যেখানে আমি হয়তো বা এখানে 85-90 নাম্বারে দিয়েছিলাম, এখানেও কিন্তু 75-80% কমন আসছে, ঠিক আছে, একটা শর্ট সাজেশন থেকে। আর আমি সর্বশেষ আপনাদেরকে প্রভাষকের জন্য একটা দিয়েছিলাম যে পদোন্নতির জন্য, সেটা কিন্তু আসছে। আর একটা হচ্ছে যে আপনার সর্বশেষ আমি সহকারী মৌলবীর জন্য শুধুমাত্র একটাই আমি তারকিব দিয়েছিলাম, সেটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একটা, শুধুমাত্র এই একটাই কিন্তু সহকারী মৌলবীতে আপনার হচ্ছে এই তারকিবটা আসছে। যা হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে তিনি আমার যে সাজেশন ছিল এখান থেকে অনেকেই উপকৃত হয়েছেন। তো এখন পরবর্তী আমার যে কার্যক্রমগুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে যে আপনাদের ভাইবা নিয়ে আলোচনা এবং 19তম নিবন্ধন যারা দিবেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা, ঠিক আছে। এটা আমি বাস্তব অভিজ্ঞতার আলোকেই এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের মূল বিষয়টা হচ্ছে ভাইবা নিয়ে আলোচনা। তো ভাইবাতে আপনার এখানে ভাইবা নিয়ে এনটিএস এর ভাইবা নিয়ে কিন্তু অনেক কথা প্রচলিত আছে, অনেকে বলবে জাস্ট ফর্মালিটি, অনেকে বলবে শুধু অ্যাটেন্ড করলেই পাস, আর
অনেকে বলবে যে এটার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নাই, ঠিক আছে, এরকম অনেক কথা আপনি শুনবেন অনেকের কাছ থেকে। কিন্তু আমি মনে করি যে আমি যে কথাগুলো বলবো আপনারা এই কথাগুলো যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আপনারা ফলো করবেন, যদি যুক্তিসঙ্গত আপনার কাছে মনে না হয় আপনার ফলো করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো জাস্ট আমি ভাইবার যে মার্ক বন্টনটা এটা নিয়ে আগে কথা বলি, সেটা হচ্ছে ভাইভাতে আপনার এনটিআরসির ভাইবা মার্ক কখনো লিখিতর সাথে যোগ হয় না, বা এনটিআরসির যে ভাইবা মার্ক আছে এইটা দিয়ে কখনো চাকরি মানে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলে না, কিন্তু আপনাকে এখানে পাশ করতে হবে, এটা মাস্ট। যেমন আপনার হচ্ছে ডিগ্রি বা অনার্সে ইংলিশ একটা সাবজেক্ট আছে, যারা আদার্স মানে অন্যান্য সাবজেক্টে যারা অনার্স করছেন সেখানে কিন্তু ইংলিশে আপনাকে পাস করতে হয়, কিন্তু সেটাতে আপনি বেশি মার্ক পেলে সেটার কিন্তু ক্রেডিটটা আপনার যোগ হয় না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এনটিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং ভাইবার মার্ক দিয়ে আপনার চাকরি হবে না, কিন্তু আপনাকে এটাতে পাস করতে হবে। আর সম্পূর্ণ চাকরি নির্ভর করে হচ্ছে আপনার লিখিত মার্কের ওপর। তো ভাইভাতে 20 মার্ক থাকবে, এই 20 মার্কের মধ্যে ভাগ থাকবে দুইটা, একটা হচ্ছে আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে এখানে হচ্ছে মার্ক থাকবে হচ্ছে 12, আর আপনার হচ্ছে ভাইভাতে মার্ক থাকবে 8। এখানে ভাইভাতে যে 12 এবং 8 দুইটা ভাগ করা আছে, দুইটাতে আপনাকে 40% মার্ক পেয়ে পাস করতে হবে, অর্থাৎ 8-এর মধ্যে আপনাকে প্রায় 4-এর মতো পাইতে হবে, এবং যে একাডেমিক সার্টিফিকেট 12 আছে এই 12-এর মধ্যে আপনাকে 40% মার্ক পেতে হবে। অর্থাৎ এখানে শিক্ষা জীবনে আপনার যদি 2টা থার্ড ক্লাস থাকে তাহলে এখানে ফেল হবে, শিক্ষা জীবনে আপনার যদি একটা থার্ড ক্লাস থাকে তাহলে আপনি এখানে পাস করতে পারবেন। তো এখানে মার্কটা যোগ হবে আপনার যেহেতু যদি আপনার হচ্ছে জুনিয়র মৌলবীজ বা মানে স্কুল লেভেল 2 যেটা আছে এটাতে আপনার দুইটা ভাগ থাকবে, এটা হচ্ছে দাখিল আলিম অথবা হচ্ছে এসএসসি এইচএসসি, দুটাতে 6 করে 12 মার্কে আপনার মানে যোগ হবে। আর যদি আপনার হচ্ছে যে আপনি স্কুল পর্যায়ে হয় তাহলে 3টা সার্টিফিকেট, দাখিল আলিম ফাজিল অথবা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এবং অনার্স, ঠিক আছে। তো এটাতে 3টাতে আপনার ভাগ থাকবে 4 করে 3 4 12, ঠিক আছে। আপনি যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে 4-এর মধ্যে 4, আপনার যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে হয়তো আপনার 3 আসবে, মানে পয়েন্টের ভিত্তিতে আর কি, ঠিক আছে। আর যদি আপনার দেখা গেল যে আপনি কলেজ লেভেল সেটাতে প্রভাষক আছে সেটাতে আপনার 4টা সার্টিফিকেট ধরা হবে, তো 4টা সার্টিফিকেটে 3 করে, অর্থাৎ 3 করে আছে 3 4 12, ঠিক আছে। তো এই হিসেবে আপনার এখানে মার্ক যোগ হবে। তো আগে যেটা ছিল যে সহকারী মৌলবীর ক্ষেত্রে সর্বশেষ শিক্ষা জীবনের মানে সর্বশেষ যেটা ডিগ্রি এটাতে থার্ড ক্লাস থাকা যাবে না, কিন্তু এটা নীতিমালা চেঞ্জ করা হয়েছে, বর্তমানে এটা থার্ড ক্লাস হলেও আপনার সমস্যা হবে না। তো যাই হোক, এখন এই ভাইভাতে আপনাকে ভাইবার যে মার্ক 8 মার্ক আছে এটাতে কিন্তু আপনাকে পারফেক্টলি একটা উপস্থাপনা করতে হবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ভাইবা আমি মনে করি ভাইবা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। আপনার যদি ভাইবাতে আপনি সাকসেস হতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রিলি রিটেন সব বৃথা যাবে, অর্থাৎ আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে, আপনাকে আবার প্রিলি পাস করতে হবে, আবার রিটেন পাস করতে হবে। এনটিএসের যে নিয়মগুলো পরীক্ষার পদ্ধতিগুলো যেভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, যদি এরকমই হয় তাহলে কিন্তু আপনার গ্যারান্টি থাকবে না যে আপনি এইবার যদি ভাইভাতে ফেল করেন পরবর্তীতে আদৌ আপনি আসতে পারবেন কি না। তো যাই হোক, আমি পয়েন্ট আকারে আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে মানে এই ভাইবা নিয়ে একটু আলোচনা করব। আমি মনে করি যে আমার আলোচনাটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আমার আলোচনাগুলো যে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, ঠিক আছে। এটা আপনাদের কাছে আমার অন্য কিছু চাওয়ার নাই, জাস্ট আপনি লাইক শেয়ার করবেন আর কি। আমি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ যে সাজেশনগুলো দিয়েছিলাম সম্পূর্ণ ফ্রি। আমি চাইলে এখান থেকে হাজার টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি আপনাদের সকলের উপকারার্থে কিন্তু আমি সাজেশনগুলো প্লাস মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি, আমি মডেল টেস্ট প্রশ্নও দিয়েছি, সবগুলো আমার নিজের তৈরি A to Z। আমি কিন্তু নিজে টাইপিং করে এগুলো তৈরি করে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আপনাদেরকে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখান থেকে সর্বোচ্চ কমেন্ট পেয়েছি, আপনারা পেয়েছেন আমি মনে করি। আচ্ছা, তো এখন আপনাদের জন্য প্রথম যেটা ধাপটা হলো যে আপনার একাডেমিক যে কাগজপত্রগুলো আছে ভাইবার জন্য এগুলো আপনি সুন্দর করে সংগ্রহ করে রাখবেন। মার্কশিট প্লাস আপনার হচ্ছে যে সার্টিফিকেটগুলো আছে, এনআইডি কার্ড যদি কারো না থাকে এটা তুলে নেবেন, ঠিক আছে। আর এইগুলোর সাথে আপনি দেখে নেবেন যে আপনার এনআইডি কার্ড 1 নম্বর পয়েন্টে এনআইডি কার্ডের সাথে বা অথবা আপনাদের যদি কারো এনআইডি কার্ড না থাকে, যদি জন্ম নিবন্ধন দিয়ে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের যে জাতীয় মানে জন্ম নিবন্ধন যেটা আর জাতীয় পরিচয়পত্র যেটা আছে এইটার সাথে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে এগুলোর সাথে আপনার নামের বানানগুলো ঠিক আছে কি না এটা দেখে নেবেন। আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার পিতার জাতীয় পরিচয়পত্র ঠিক আছে কি না
বানানগুলো ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। যদি এটাতে না থাকে তাহলে আপনাকে যদি সার্টিফিকেট সংশোধন করতে হয় তাহলে সার্টিফিকেট সংশোধন করবেন, যদি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হয় তাহলে এনআইডি কার্ড সংশোধন করে নেবেন। এই কাগজপত্রগুলো অবশ্যই আপনি ঠিকঠাক করে রাখবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। এনটিএসসিতে কিন্তু অনেকের এই যে সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সাথে মিল না থাকার কারণে, বানানের ভুল থাকার কারণে কিন্তু ভাইভাতে ফেল আসে, ঠিক আছে? এইটার কারণে কিন্তু ফেল আসে। তো ভাইভাতে কী কী কারণে ফেল আসে এইটা নিয়েও আমি আলোচনা করব। তো আসলে আজকে আলোচনাটা একটু মোটামুটি বড়ই হবে, কারণ আপনাদের মানে আমি কথা খুব দ্রুতই বলি, ঠিক আছে, আপনাদের মানে অল্প সময়ের মধ্যে অধিক তথ্য দেওয়ার জন্য। কিন্তু তারপরেও ভিডিওটা বড়ই হবে, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আমি মনে করি যে আপনার এই 20 মিনিট বা 30 মিনিটের আলোচনার মাধ্যমে আমি মনে করি যে আপনার সারা জীবনের জন্য একটা মানে একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এটা সহায়ক হবে, মানে অধিক সহায়ক হবে, ঠিক আছে? তো যেটা প্রথম কথা বলছিলাম সেটা হলো আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র, সার্টিফিকেট, মার্কশিট সবগুলা নামের বানান সহ ঠিক আছে কিনা এটা দেখে নেবেন, না থাকলে সেটা সংশোধন করে নেবেন। 1 নাম্বার কথা গেল। 2 নাম্বারটা হচ্ছে যে আপনাকে আপনার ভাইবা পরীক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেবেন। অনেকেই আপনাকে বলবে জাস্ট ফর্মালিটি বা হচ্ছে এখানে এমনিতে পাস হয়, এই কথায় কখনো কান দিবেন না। যদি আপনি কান দিছেন তো আপনি মানে আমি বলবো যে আপনি গেছেন, ঠিক আছে? মানে এই কথায় আপনি কখনো কান দিবেন না। কেন দিবেন না, কেন আপনাকে প্রস্তুতি নিতে হবে সেটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকের সম্পূর্ণ আলোচনা আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আপনার ভাইভাতে আপনি কেন গুরুত্ব দিবেন সেটা 17তম নিবন্ধনে, অর্থাৎ সহকারী মৌলবী বিষয়টাই আমি বলি শুধু। 17তম নিবন্ধনে সহকারী মৌলবী বিষয়ে পরীক্ষা দিয়েছিল 2150 জন, কিন্তু সেখানে ফেল করেছে 1871 জন, পাস করেছে। তাহলে সেখানে কিন্তু ফেল করেছে প্রায় 181 জন বা 180 জন প্লাস, অর্থাৎ প্রায় 200 জনের মতো কিন্তু ফেল করেছে। কেন 200 জন ফেল করেছে? আপনার কাছে কোনো যুক্তি আছে কেন ফেল করেছে? হ্যাঁ, এখানে ফেল করার কারণ আছে, মানে হাতে গোনা কয়েকজনের কাগজপত্রের সমস্যা ছিল, হয়তো হাতে গোনা, বা তাদের এনআইডি কার্ডের সাথে সমস্যা ছিল। কিন্তু এখানে অধিকাংশেরও বেশি ফেল করেছে শুধুমাত্র ভাইভাতে ভালো পারফরমেন্স না করার কারণে, ভালো উপস্থাপনা না করার কারণে, প্রশ্নের উত্তর না পারার কারণে। তো আপনি যদি ভাইবা দিতে যাবেন, একটা গুরুত্বপূর্ণ ভাইবা, আপনি একটা চাকরি করবেন, গুরুত্বপূর্ণ একটা শিক্ষকতা চাকরি আসবেন, আপনি পাঠদান করতে পারবেন কিনা, আপনার সেই যোগ্যতা আছে কিনা, আপনার মধ্যে জ্ঞানের আলো আছে কিনা, আপনার মধ্যে সেই বিষয়ে আপনার ধারণা আছে কিনা, এটাকে যাচাই করবে না? অবশ্যই আপনাকে যাচাই করবে। আগের দিনের কথা বাদ, এনটিআরসি এখন চলতেছে তার নিজস্ব নিয়মে, নতুন নতুন ধারা প্রবর্তন করতেছে, নতুন সিলেবাস প্রণয়ন করেছে। তো ভাইবার ক্ষেত্রেও নতুন কিছু নিয়ম প্রণয়ন করেছে। আপনি এখানে গেলেন, জাস্ট ভাইবাতে উপস্থাপন মানে আপনি গেলেন, উপস্থিত হলেন, আপনাকে পাস, এটা কখনো সম্ভব না। আর এটা কখনো যেন মনে করেন না, ঠিক আছে? জাস্ট 17তম ভাইভাতে সহকারী মৌলবীতে 180 জন প্লাস ফেল করেছে। এটা মাত্র অনেকের আছে যে উত্তর না পারার কারণে ফেল করে দিয়েছে, ঠিক আছে? অনেকের উপস্থাপনা খারাপ ছিল। তো আপনার যদি পড়ে কিছুই না জান, আপনার যদি প্রস্তুতি না থাকে, তাহলে আপনার ভাইভাতে মানে পড়ে গিয়েও যেখানে ফেল হয় সেখানে আপনার যদি না পড়ে যান, আপনি প্রস্তুতি না নিয়ে যদি সম্পূর্ণ প্রস্তুতি না নিয়ে যান, তাহলে তো আপনার ওখানে প্রশ্ন এলোমেলো হবে, আপনি তো ভালো উপস্থাপন করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আরবি প্রভাষকই কিন্তু পরীক্ষা দিয়েছিল, 961 জন পাস করেছিল সম্ভবত, তার মধ্যে সেখানে পাস করেছে 850 জনের মতো। অর্থাৎ দেখা যায় যে এখানে প্রায় 110 বা 15 জন বা 20 জন কিন্তু আরবি প্রভাষকে ফেল করেছে। এখানেও জাস্ট একটাই কারণ, আর মানে কয়েকজন হয়তো বা ফেল করেছে অন্যান্য কারণে, কিন্তু উপস্থাপনা না করার কারণে, ভালো পরীক্ষা দেওয়ার না কারণে কিন্তু এখানে ফেল করেছে। মোটামুটি এখান থেকে কিন্তু তারকিব থেকে শব্দ করা হয়, আপনার আরবি গ্রামার থেকে প্রশ্ন করা হয়। আমাকে সম্পূর্ণ আরবি গ্রামার থেকে প্রশ্ন করেছিল, এবং আরবি প্রভাষকের পরীক্ষায় আমাকে সম্পূর্ণ আরবিতে অনেক কিছুই আমাকে আরবিতে প্রশ্ন করেছিল। জাস্ট অর্থাৎ এখানে হচ্ছে আপনার আমার সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করেছিল, আরবি আমার সাহিত্য থেকে প্রশ্ন করেছিল, বিশেষ করে যারা যে বিষয়ে কামেল করতেছেন সেই বিষয়ে প্রশ্ন বেশি হয়। আচ্ছা, তো এই কারণে আমি মনে করি আপনাকে ভাইবা প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে যে অনেকে বলবে আমি প্রস্তুতি নিছিলাম না, ভাইবা পাস হয়েছে। হ্যাঁ, এটা হবে, এটা হবে, সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে পরীক্ষা কিন্তু এনটিএসের পরীক্ষা কিন্তু ভাইবা পরীক্ষা কঠিন হয় না। আমি কিন্তু বলতেছি না আপনাকে এনটিএসের ভাইবা পরীক্ষা কঠিন হয়। এনটিএসের ভাইবা পরীক্ষা কিন্তু সহজ হয়।
কিন্তু ভাইবা পরীক্ষা সহজের মধ্যেও ভাইবা পরীক্ষা কিন্তু কঠিন হয়। কিভাবে আমি বলি আপনাকে, এন্ট্রান্সের যে ভাইবাটা হয় এটা কিন্তু হচ্ছে 25 জন করে একটা করে বিভাগ থাকে। সেই বিভাগে একজন চেয়ারম্যান থাকে, একজন ওই যে বিষয়ে ভাইবা নেবেন তিনি দক্ষ একজন শিক্ষক থাকেন, ঠিক আছে। ইনি সেই দক্ষ শিক্ষক বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হতে পারেন, ঠিক আছে, বা ভার্সিটির কোনো স্টুডেন্ট বা সরকারি ভার্সিটির টিচার বা হচ্ছে আপনার সরকারি মাদ্রাসার হচ্ছে প্রভাষক হতে পারে বা প্রিন্সিপাল হতে পারে। তো আসলে আপনারা কিন্তু যাচাই করবে। তো এখানে আবার একটা ব্যাপার হলো যে ভাইবার যে ভাগ ভাগ করা থাকে, যে 25 জন করে পরীক্ষা হয়, দিনে প্রায় 400 জনের মতো পরীক্ষা হয়। তো প্রত্যেক যে বিভাগে যে দক্ষ যিনি থাকেন শিক্ষক, ওনাদের মন মানসিকতা কিন্তু সবার এক না, কারো ভালো কারো মন্দ, কিন্তু কেউ কঠোর কেউ সহজ। জাস্ট এখানে আমি ধরলাম 80% প্রার্থীর ভাইবা সহজ হলো, 20% প্রার্থীর ভাইবা কঠিন হলো। আপনি পড়লেন সেই 20% কঠিনের মধ্যে, আপনার ভাগ্যে সেই সহজ শিক্ষক, সেই ভালো শিক্ষক পড়লো না, তাহলে আপনি বোঝেন আপনি কোনো প্রস্তুতি নিলেন না, কিন্তু আপনি পড়লেন কঠিনে গিয়ে, তখন আপনি কী করবেন? মানে ওই যে একটা কথা আছে না, যে যারা নাস্তিক আছে তারা বলে যে আল্লাহ নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, কিন্তু এটা ওয়াজে আছে আপনার যে যদি, তো তখন তাকে বলা হয়েছে যদি আপনি মরার পর দেখেন যে জান্নাত জাহান্নাম মানে যদি না থাকে তো বেশ ভালো কথা, সমস্যা নেই। কিন্তু যদি আমি ইবাদত করার পরেও দেখলাম যে পরকালে গিয়ে দেখলাম জান্নাত বা জাহান্নাম নেই, মানে একটা কথার কথা বলতেছি, ঠিক আছে, তাহলে তো আমার সমস্যা নেই। কিন্তু আপনি যে নাস্তিক, আপনি কোনো ইবাদত করতেছেন না, আপনি যদি মরার পর দেখেন যে আপনার জান্নাত জাহান্নাম আছে, তখন কি করবেন? ঠিক আছে, তখন আপনি কি করবেন? কঠিন বিপদে পড়ে গেলেন। তো জাস্ট ভাইবার ক্ষেত্রে আমি বলবো, আপনি প্রস্তুতি যারা নিয়েছেন তাদের পরীক্ষা যদি ভালো কোনো টিচারের কাছে পড়ে, সহজের কাছে পড়ে, জাস্ট আপনার সহজে হয়ে গেল, পার হয়ে গেল। কিন্তু যদি আপনি কঠিন কোনো টিচারের কাছে পড়েন, তখন আপনি কি করবেন? তখন আপনার প্রিলি রিটেন বৃথা, আপনাকে আবার প্রিলি থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আপনাকে অবশ্যই ভাইবাতে গুরুত্ব দিতে হবে, তো যদি আপনি প্রস্তুতি না নেন, আপনি কঠিন কোনো বোর্ডে পড়লে আপনার কিন্তু মানে আপনার যে স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার স্বপ্ন, এটা কিন্তু গোল্লায় চলে যাবে। 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার এনটিআরসি কিন্তু আপনাকে সিলেবাস দেয়, সেটা হচ্ছে রিটেনের জন্য, আপনাকে হচ্ছে প্রিলির জন্য কিন্তু আপনাকে এনটিআরসি সিলেবাস দেয়। আপনি নির্দিষ্ট সিলেবাস পড়ে গেলেই কিন্তু সেখান থেকে কমন পড়ে। কেননা এই যে আলবারাকা বই থেকে কিন্তু রিটেনে আপনার কমন পড়েছে, জাস্ট শুধু আলবারাকা না, আমি যে সাজেশনটা দিয়েছি এই শর্ট একটা সাজেশন থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কমন পেয়েছেন, ঠিক আছে। আবার প্রিলি যে আপনার হচ্ছে আপনি পরীক্ষা দিয়েছিলেন, প্রিলিমিনারি কিন্তু আপনার গাজী মিজানুর স্যার বলেন বা বিভিন্ন যে বাজারের ভালো বইগুলো আছে, মানসম্মত বইগুলো আছে, বিগত সাল আছে, অর্থাৎ আপনি কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি কমন পেয়েছেন। অর্থাৎ আপনি এই সিলেবাসটা কভার করলেই কিন্তু মোটামুটি একটা ভালো মার্ক পাবেন বা আপনি পাস করতে পেরেছেন, ঠিক আছে। কিন্তু ভাইবার জন্য কি কোনো সিলেবাস আছে? কোনো সিলেবাস নাই। তো আপনার যেখানে সিলেবাস দেওয়া হয়েছে আপনি সেখানে প্রস্তুতি নিলেন, আর আপনার যেখানে সিলেবাসই নাই সেখানে আপনি প্রস্তুতি নেবেন না, তাহলে তো আপনার এটা বোকামো করলে, ঠিক আছে। যেহেতু সিলেবাস নাই সেহেতু আপনাকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আমি যেরকমভাবে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিয়েছিলাম ঠিক সেই রকমভাবে লিখিততে প্রস্তুতি নিয়েছিলাম, এবং ওই একই গুরুত্ব দিয়ে আমি কিন্তু রিটেনেও প্রস্তুতি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি 20-এর মধ্যে প্রভাষকেও 18 পেয়েছি, এবং হচ্ছে আপনার সহকারী যে মৌলবী সেখানে আমি 20-এর মধ্যে 18 পেয়েছি ভাইভাতে। অর্থাৎ আমি 1-2টা প্রশ্ন পারছিলাম না, বাকি সব কিছুই পারছি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যে নোট করেছিলাম, মোটামুটি নোট করে পড়ছিলাম, সেই নোটের মধ্যে থেকে আমার অনেক ভালো কমন আসছে, ঠিক আছে। আর ব্যাকরণে অধিক গুরুত্ব দিতে হবে, যারা মাদ্রাসা স্টুডেন্ট আছে তাদের ব্যাকরণে কিন্তু অধিক গুরুত্ব দিতে হবে। তো আমি মনে করি যেহেতু এখানে সিলেবাস নাই, তখন আপনাকে তাই এখানে আপনাকে অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। 5 নম্বর যে পয়েন্টটা সেটা আমি বলি যে লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু এখানে আপনার ভিতরে কোনো ভয় ভীতি কাজ করে না, আপনি কখনো নার্ভাস হন নাই, জাস্ট গেছেন, প্রশ্ন দিয়েছে, সুন্দরভাবে লিখে দিয়ে আসছেন, এখানে কোনো ভয়ভীতি কাজ করে না। কিন্তু ভাইবা এমন একটা জিনিস যে আপনি এখানে অনেক সাহসী ব্যক্তিরাও কিন্তু ভাইবা হলে ঢোকার আগ পর্যন্ত তার ভিতরে হার্টবিট কিন্তু আপনার ধুকধুক করে, ঠিক আছে। অর্থাৎ আপনি কিন্তু নার্ভাস হবেন, যখন আপনার সিরিয়াল আসবে একজন একজন করে ডাকবে,
যখন আপনার সিরিয়ালটা আসবে তার আগে একজন যখন হলে মানে ভাইবা বোর্ডে ঢুকবে, তারপরে আপনার সিরিয়াল, তখন আপনি ভাইবা বোর্ডে যখন বসবেন তখন আপনি একটু নিজে নিজে এখানে হাত দিয়ে দেখবেন যে ঠিক আছে কি না, ঠিক আছে, আপনার ভেতরে কি মানে ধরফড় করতেছে কি না। তো জাস্ট এটা কিন্তু এটা হয়, সবারই হয়, 2-4 জনের নাও হতে পারে, কিন্তু প্রায় মানে অধিকাংশের বেশিরই কিন্তু এরকম হয়। তাই এখানে অনেক সহজ বিষয়গুলোও ভাইভাতে অনেক সহজ বিষয়গুলোও কিন্তু পড়ে যাওয়ার পরে দেখা যায় কি যে আপনি পড়ে গেছেন, অনেক সহজ বিষয়গুলোও কিন্তু আপনার এখানে এলোমেলো হয়ে যায়। তো সেখানে আপনি যদি প্রস্তুতি না নিয়ে যান, আপনি কিভাবে এখানে একদম প্রস্তুতিহীনভাবে ওখানে যেতে চান একটা ভাইবা বোর্ডে? এখানে অনেক মানে এনটিআরসির কর্মকর্তা থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, বোর্ডের চেয়ারম্যান থাকবে, একজন দক্ষ হচ্ছে আপনার বিষয়ে দক্ষ একজন শিক্ষক থাকবে, পরীক্ষক থাকবে ওখানে। সেখানে আপনি কিভাবে, আমি মনে করি যে সেখানে আপনি কিভাবে যাবেন মানে প্রস্তুতি না নিয়ে? ঠিক আছে, সহজ হলে তো হলো, সহজ হয় 80% সহজ হয়, কিন্তু 20% কঠিন হয়। আপনি 20%-এর মধ্যে পড়লেই তো সমস্যা, ঠিক আছে না? বাংলাদেশের মধ্যে বা আমেরিকা বলেন বা অন্যান্য দেশের মধ্যে যদি বলেন সারা দেশ থেকে 200 জন মানুষ মারা গেছে, এতে সরকারের কতটুকু ক্ষতি হবে? হবে না, তেমন কোনো ক্ষতি হবে না। 200 জন মানুষ যদি মারা যায় একটা দেশের মধ্যে থেকে, তাহলে কোনো দেশেরই তেমন কোনো ক্ষতি হবে না। বা সরকার বা 100 জন মারা যায় বা 20 জন মারা যায় বা 5 জন মারা যায়, সেখানে কিন্তু সরকারের তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই যে 5 জন মারা গেল, 10 জন মারা গেল, আপনি সেই 5-10 জনের পরিবারের কাছে গিয়ে শোনেন তো যে তার পরিবারের কতটুকু ক্ষতি হয়েছে, তারা কি মূল্যবান সম্পদ হারিয়েছে। ঠিক তেমনই ভাইবাটাও এরকম যে আপনার 80 জন সহজে পার হয়ে গেল, কিন্তু 20টা যদি যাদের ভাইবা কঠিন হবে, সেই 20 জনের মধ্যে যদি ভাইবা কঠিন হওয়ার কারণে আপনি যদি ফেল করেন, তখন আপনার কতটা কষ্ট হবে। আমার কথা বুঝতে পারছেন আমি মনে করি, ঠিক আছে? তাই অবশ্যই ভাইবাতে প্রস্তুতি নিবে। তো আসলে এখন হচ্ছে 6 নম্বর পয়েন্ট যেটা আমি বলি, সেটা হলো যে আপনি ভাইবাতে প্রস্তুতি না নিলে আমি মনে করি যে অনেক সময় আপনার স্বপ্ন বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে কি, এই যে আপনি ভাইবা পর্যন্ত যদি যান, আপনি ভাইবা পর্যন্ত যাওয়ার কারণে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি একবার ভেবে দেখুন যে আপনি প্রিলির জন্য কীভাবে পড়েছেন, রিটেনের জন্য কীভাবে পড়েছেন, আপনাকে জেলা শহর থেকে বিভাগীয় শহর গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, অনেক কষ্ট করে আপনাকে পরীক্ষা দিতে হয়েছে। অনেকে আছেন বউ বাচ্চা নিয়ে সংসার ম্যানেজ করে, অনেক কিছু ম্যানেজ করে তারপর একটা পরীক্ষা দিতে হয়, সেটা প্রিলির জন্য পড়তে হয়, ম্যানেজ করে পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, অনেক ঝামেলা সে পার করে তারপর আপনাকে ভাইবা পর্যন্ত আসতে হয়। তো এত ঝামেলা, 7 সমুদ্র 13 নদী পার করে আপনি ভাইবাতে আসছেন, কিন্তু আপনি ভাইবাতে হেলাই ফেলায় অন্যর কথায় কান দিয়ে আপনি যদি ভাইবার সময়টা নষ্ট করেন, অনলি হয়তো বা আপনাদের 2 মাস পর লিখিত ফলাফল দেওয়া হবে, এরপরে কিন্তু লিখিত ফলাফলের পরে কিন্তু ভাইবার খুব বেশি সময় থাকে না, অর্থাৎ ভাইবা নিতেই প্রায় 2 মাসের মতো সময় যায়। তো যাদের শেষের দিকে ভাইবা পড়ে তারা হয়তো বা একটু সময় পায়। তো এই জন্য আমি মনে করি যে আপনাকে হেলাই ফেলায় এখানে সময় নষ্ট করা উচিত হবে না। 6 নম্বর যেটা আমি বলবো যে আপনি ভাইবাতে কেন প্রস্তুতি নেবেন, সেটা হচ্ছে যে আমি মনে করি প্রিলিমিনারি লিখিত পরীক্ষার চাইতে ভাইবা পরীক্ষায় গুরুত্ব দেওয়া আপনার বেশি প্রয়োজন, ঠিক আছে? কারণটা হচ্ছে আপনি শিক্ষক হচ্ছেন কি শুধু শিক্ষক হওয়ার জন্য না, আপনি শিক্ষক হচ্ছেন আপনি পাঠদান করার জন্য। আপনি শিক্ষক হবেন, আরও আপনার মাধ্যমে একটা জাতি গঠন হবে, আপনার মাধ্যমে অনেক স্টুডেন্ট আপনার কাছ থেকে শিখবে। তো আপনি যদি এখন তো পড়লেন সিলেবাস ভিত্তিক, ভাইবার জন্য আপনাকে পড়তে হবে অধিক গুরুত্ব দিয়ে ব্যাকরণ পড়তে হবে, ঠিক আছে, সাধারণ জ্ঞান পড়তে হবে আপনাকে। তো এই যে আপনি ব্যাকরণ পড়লেন, সাধারণ জ্ঞান পড়লেন, এই জ্ঞানগুলো আপনার কি হবে, আপনার ব্যক্তিত্ব মানে কি হলো, মানে শক্ত হলো, ঠিক আছে, আপনার জ্ঞানের পরিধি বেড়ে গেল। আপনি যখন শিক্ষক হলেন ভাইবা থেকে হওয়ার পরে এই যে আপনি জ্ঞান অর্জন করলেন, এই জ্ঞানের চর্চা করলেন, এইটা আপনার পরবর্তীতে স্টুডেন্টদেরকে যখন আপনি পড়াবেন, যখন আপনি পাঠদান করবেন, তখন আপনার এটা সহজ হবে, আপনার জন্য সহজ হবে। আপনি যে জ্ঞানগুলো অর্জন করলেন আপনার জন্য সহজ হবে। তো আপনার পড়া তো বৃথা যাবে না, তাহলে আপনি কেন প্রস্তুতি নেবেন না? আপনি ঘুমায় থাকবেন, আপনি ঘুমায় থাকা আপনার কোনো প্রয়োজন আছে? আপনার ঘুমায় থাকা আপনার কি কোনো লাভ আছে? আমি মনে করি নাই, ঠিক আছে? তাই আপনি এখানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। যদি প্রস্তুতি নেন, যদি আপনার ওই যে 20 জনের মধ্যে যদি আপনি পড়ে যান, কঠিনের মধ্যে পড়ে যান, তাহলে আপনাকে আবার প্রিলি থেকে শুরু করতে হবে। তাই প্রিলির প্রস্তুতি নিয়ে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে সেটা হলো যে মানে এই কথাটা আমি যেটা বলছিলাম সেটা হলো যে এখানে কিন্তু জ্ঞান অর্জনের কোনো সীমা নেই। আপনি এখানে ভাইবার জন্য না পড়ে আপনাকে নিজেকে গড়ার জন্য আপনি এখানে পড়তে পারেন। আমি মনে করি ব্যাকরণ বলে না, বা আপনার যে সাবজেক্ট সেই বিষয়ে আপনাকে দক্ষ হন, আপনি আপনার বিষয়ে দক্ষ হন, আপনার বিষয়ে আপনি যদি পাঠদান করে আপনার বিষয়ে আপনার দক্ষ হতে হবে না, তাহলে আপনি আপনার বিষয়ে দক্ষ হন। 7 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনি ভাইবা পরীক্ষার যদি
পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যান, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে, আমি পারবো, কোথা থেকে প্রশ্ন করবে করুক, সমস্যা নাই, আমি পারবো। তো তখন কি হবে, আপনার মধ্যে একটা সাহস থাকবে, আপনার মধ্যে কোনো ভয় থাকবে না। আপনি বীরের মতো যাবেন ভাইবা বোর্ডে, বীরের মতো পরীক্ষা দিয়ে চলে আসবে। কিন্তু আপনি যদি না পড়ে যান, আপনি যদি প্রস্তুতি না নিয়ে যান, তখন আপনার মাথায় আসবে, যখন সামনে একজনের কাছ থেকে শুনবেন, ভাই আপনাকে কী প্রশ্ন করেছিল, যখন বলবে আমি তো এটা পড়ে আসি নাই, তখন আপনার কী হবে, আগেই আপনার মনের মধ্যে কী হলো, আপনি ধরফর হবে, আপনি আগেই আপনার প্রতি থেকে আত্মবিশ্বাস চলে যাবে, কী যে প্রশ্ন করে কী যে উত্তর দেয়, এরকম একটা এলেভেলের ভাবে পড়ে যাবে। কিন্তু পড়া থাকলে, প্রস্তুতি থাকলে আপনার কী হবে, একটা আত্মবিশ্বাস আপনার থাকবে। 8 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনি তো প্রিলিমিনারি লিখিত পাস করবেন সিলেবাস অনুযায়ী করে। হ্যাঁ, এটা বলেছি আমি যে সিলেবাস অনুযায়ী পাস করবেন, কিন্তু এখানে আপনি জাস্ট ফর্মালিটি ভেবে যদি না পড়েন, তাহলে আপনি লসের মধ্যে পড়ে যাবেন। তো তো সম্মানিত যারা 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষা দিলেন, তো আপনার জন্য আমি মনে করি সর্বোপরি আমার আলোচনাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে পরামর্শ দেই যে আপনারা এখানে পড়েন, ঠিক আছে, ভাইবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেন। কারণ হচ্ছে কি, যে আমি এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে বকবক করলাম যে পড়েন পড়েন, প্রস্তুতি নেন, ঠিক আছে, আপনি একটু ঠান্ডা মাথায় একবার ভাববেন যে আপনি পড়লে কি আপনার কোনো লস আছে? আপনি যদি পড়েন, প্রস্তুতি নেন, আপনার কোনো লস আছে? নাই। কিন্তু আপনি যদি প্রস্তুতি না নেন, তাহলে আপনার খুব বড় ক্ষতি হতে পারে, যে ক্ষতির মাসুল আপনি দিতে পারবেন না, ঠিক আছে। তাই আমি মনে করি আপনি প্রস্তুতি নেবেন। তো আমি কিন্তু এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, আমি কিন্তু আপনাদেরকে যে ভাইবা পরীক্ষা খুব কঠিন হয়, বা আপনাদের এই ভাইবা পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে ভয় ভীতি সঞ্চার করার জন্য কিন্তু আমি এটা বলি না। অর্থাৎ আমি বলছি না যে আপনার ভাইবা পরীক্ষা কঠিন হবে, ভাইবা পরীক্ষা সহজই হবে, কিন্তু 10 থেকে 20% প্রার্থীর যদি ভাইবা পরীক্ষা কঠিন হয়, তখন আপনি কী করবেন, আমি কিন্তু এই কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। তাই এনটিএসসির পরীক্ষা কিন্তু ভাইবা, এনটিএসসির যে ভাইবা পরীক্ষা, এটা কিন্তু কঠিন হয় না, সহজই হয়। কিন্তু কয়েকজনের মাঝে মধ্যে যে ভাইবা বোর্ডের যারা শিক্ষক থাকেন, কয়েকটা বোর্ডে আবার অনেক সময় কঠিনও হয়, ঠিক আছে। তো জাস্ট আমি যেটা বলবো সেটা হলো যে তাই আপনার এখানে সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি অবশ্যই প্রস্তুতি নেন। আমার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলে আপনি প্রস্তুতি নিতে পারেন, আর যদি যুক্তিসঙ্গত মনে না হয়, আপনি প্রস্তুতি নাও নিতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি আলোচনাটা ছোটো করতে চাইছিলাম, কিন্তু আসলে অনেক কিছু বলার ছিল, তাই এখানে আমি ছোটো করতে পারলাম না, তাই আলোচনা একটু বেশি হয়ে গেল। তো আমি মনে করি যে আমার আলোচনাটা আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আর যারা 19তম পরীক্ষা দিবেন, হয়তো আপনাদের সার্কুলার খুব দ্রুত আসতে পারে, আপনারাও পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। আর 18তম যারা লিখিত পরীক্ষা দিলেন, আসলে এখানে কাটমার্ক অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, এই কাটমার্কটা বলা সম্ভব না। আমি আন্দাজে একটা কথা বলবো, এই কথা নিয়ে অনেকে হয়তো বা পরবর্তীতে ভুল ধরবে, ঠিক আছে। আসলে এটা বলা ঠিক না, কারণ এখানে এনটিএসসিতে ভাইবা পরীক্ষায় লিখিত পরীক্ষায় কিন্তু পাশ করানো হয় শূন্য পদের ভিত্তিতে, শুধুমাত্র শূন্য পদের ভিত্তিতে, অর্থাৎ সর্বোচ্চ মার্ক থেকে নেওয়া শুরু করবে। আর হচ্ছে আপনার এখানে সর্বনিম্ন মানে যতগুলো শূন্যপদ আছে, গত 17তমতে নেওয়া হয়েছিল শূন্যপদের, অর্থাৎ 120 জন, 100টা যদি শূন্যপদ থাকে, তাহলে 120 জনকে টিকানো হয়েছে। তো এইবারে এখন এরকম কোনো কথা বলেন, তো আমি মনে করি যে এখানে হয়তো বা সেরকমভাবেই টিকানো হবে। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে আমার মনে হয় যে সহকারী মৌলবীদের যতই পদ শূন্য থাকুক না কেন, আমার মনে হয় এখানে 2,500 থেকে 3,000-এর বেশি টিকানো হবে না সম্ভবত, ঠিক আছে। 2,500 থেকে 3,000-এর মতো টিকাইতে পারে। আর প্রবাসকে হয়তোবা প্রত্যেক বছরই প্রায় 800-900 করে টিকানো হয়, ঠিক আছে। তো আমার মনে হয় এবারে হয়তোবা 1,000, 1,200 বা 1,500 টিকাইতে পারে, এরকম হয়তোবা।